এদিকে আজকের সবচেয়ে বড় খবর, থামেনি ইরান, মহাপ্রলয় আসছে। ট্রাম্পের প্রতারণা ফাঁস, মিসাইল ঝড় আনছে ইরান। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। খবরটা দেখে আসলে চমকে ওঠার মতো। পাকিস্তানের সাথে যুক্তরাষ্ট্রের দহরম মহরম এবং মধ্যস্থতাকারী দেশ হিসেবে এখন পাকিস্তান কাজ করছে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যাতে একটা সমঝোতা করানো যায়। এই অবস্থার মধ্যে ইরানকে বাণিজ্যের জন্য করিডোর দিয়েছে পাকিস্তান, তাও 6টি স্থানে সীমান্ত করিডোর দিয়েছে, সেখান থেকে যাতে তৃতীয় কোনো দেশের সাথে ইরান বাণিজ্য করতে পারে। এদিকে অবশেষে ইরান ঘোষণা দিল সেই অস্ত্রের, ইরানের নতুন সুপার অস্ত্র। দেখলেই শত্রুর হার্ট অ্যাটাক। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। যে পাকিস্তান একদিকে আমেরিকার মিত্র, সেই পাকিস্তানি আবার অবরুদ্ধ ইরানের জন্য খুলে দিল করাচি আর গোয়াদারের দরজা। প্রশ্ন হলো, এটা কি শুধু মানবিক সাহায্য, নাকি দক্ষিণ এশিয়ার দাবার বোর্ডে নতুন কোনো চাল? এদিকে আমেরিকা মুক্ত হরমুজের ঘোষণা, পরমাণু শক্তি মিসাইল জীবন দিয়ে রক্ষা করবে ইরান। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। স্থল ও জলপথের পর এবার পারমাণবিক শক্তি আর মিসাইলকেও জীবন দিয়ে রক্ষা করবে ইরান। প্রথমবারের মতো এভাবেই নিজেদের শক্তির জানান দিলেন ইরানের নতুন সুপ্রিম লিডার মুস্তফা কামালি। ডোনাল্ড ট্রাম্প যখন হোয়াইট হাউসে বসে ইরানকে অবরোধ দিয়ে একের পর এক চুক্তির প্রস্তাব দিচ্ছেন, ঠিক তখনই তেহরান থেকে এলো এই আপোষহীন ঘোষণা। এদিকে 1.5 ঘন্টার ফোন আলাপ, ইরান ইস্যুতে পুতিনকে যা বললেন ট্রাম্প। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আবারও ইরানের মাটিতে হামলা হলে আমেরিকার পরিণতি ধারণার চেয়েও ভয়ঙ্কর হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। সাফ জানিয়ে দিয়েছে ইরান দুর্বল নয়, বরং আগের চেয়েও শক্তিশালী। তবে যুদ্ধ চালিয়ে যেতে চান সদ্য বন্ধু। যুদ্ধবিরতির নামে যখন বড় হামলার নীল নকশা আঁকছে আমেরিকা ও ইসরায়েল, তখন ষড়যন্ত্রের কুঠিবাড়ি ধ্বংসের লক্ষ্যে ভয়ঙ্কর রূপে প্রস্তুতি সারছে ইরান। ভঙ্গুর এই শান্তির আড়ালে থেমে নেই শহীদ খামেনির যোদ্ধারা, বরং গোপনে নিজেদের সামরিক সক্ষমতাকে আরও শক্তিশালী করে তুলছে তেহরান। বাড়ছে ক্ষেপণাস্ত্র ভান্ডার, উন্নত হচ্ছে ড্রোন প্রযুক্তি, সক্রিয় হচ্ছে ভূগর্ভস্থ মিসাইল ঘাঁটি। কৌশল বদলে ভবিষ্যৎ সংঘর্ষের জন্য নিজেদের তৈরি করছে তারা। প্রশ্ন উঠেছে, একই আত্মরক্ষার প্রস্তুতি নাকি আসন্ন বড় সংঘাতের পূর্বাভাস? ভঙ্গুর যুদ্ধবিরতি, কাগজে কলমে শান্তি, কিন্তু গোপনে ষড়যন্ত্রের জাল বিস্তার করছে ধোঁকাবাজ ট্রাম্প। আমেরিকার এই চাল বুঝতে পেরে সামরিক বিরতির আড়ালে নিজেকে আরো ভয়ঙ্কর করে তুলছে ইরান। সামরিক বিশ্লেষকদের দাবি, এই সময়টাকে কৌশলগতভাবে কাজে লাগিয়ে ভবিষ্যৎ সংঘর্ষের জন্য পূর্ণ প্রস্তুতি নিচ্ছে তেহরান। প্রেস টিভির রিপোর্ট অনুযায়ী যুদ্ধবিরতির সুযোগে নিজেদের অস্ত্র ভান্ডার পুনর্গঠন ও সম্প্রসারণে জোর দিচ্ছে মুস্তফা খামেনি প্রশাসন। সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে। উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল উৎপাদন। ফাত্তা 110, জোলফাকার, কিয়াম সিরিজের মতো স্বল্প ও মধ্যম পাল্লার মিসাইলের পাশাপাশি দূরপাল্লার সক্ষমতাও শক্তিশালী করার দিকে নজর দিচ্ছে তারা। বিশেষজ্ঞদের মতে ইরানের অন্যতম বড় শক্তি তাদের ভূগর্ভস্থ মিসাইল সিটি। পাহাড়ের গভীরে তৈরি এই গোপন ঘাঁটিগুলোতে মজুত রাখা হচ্ছে উন্নত মানের অস্ত্র, যা সহজে শত্রুপক্ষের নজরে আসে না। এমনকি বিমান হামলাতেও ধ্বংস করা কঠিন। এই অবকাঠামো ইরানকে দিয়েছে বড় কৌশলগত সুবিধা। শুধু মিসাইল নয়, ড্রোন প্রযুক্তিতেও দ্রুত অগ্রগতি ঘটাচ্ছে তেহরান। যুদ্ধক্ষেত্রে নজরদারি ও নির্ভুল হামলার জন্য আধুনিক ড্রোন তৈরি ও মোতায়েন বাড়ানো হচ্ছে। পাশাপাশি উপসাগরীয় অঞ্চলে প্রভাব বাড়াতে গতিশীল করা হচ্ছে নৌসামরিক শক্তি। প্রেস টিভি রিপোর্টে দাবি করা হয়েছে, সাম্প্রতিক সংঘর্ষে ইরান সচেতনভাবে পুরনো অস্ত্র বেশি ব্যবহার করছে। উদ্দেশ্য ছিল নতুন ও উন্নত প্রযুক্তির অস্ত্র সংরক্ষণ করা, যাতে ভবিষ্যতে বড় আকারের যুদ্ধে তা কাজে লাগানো যায়। সব মিলিয়ে চিত্রটা পরিষ্কার, যুদ্ধবিরতি ইরানের জন্য বিশ্রামের সময় নয়, বরং প্রস্তুতির সময়। সামরিক শক্তি পুনর্গঠন, অস্ত্র ভান্ডার সমৃদ্ধ করা এবং কৌশলগত অবস্থান মজবুত করার মধ্য দিয়ে নিজেকে আরও শক্তিশালী করে তুলছে তারা। তবে প্রশ্ন, এই প্রস্তুতি কি শুধুই আত্মরক্ষার জন্য, নাকি ভবিষ্যতের আরও বড় সংঘর্ষের ইঙ্গিত? আন্তর্জাতিক মহলের নজর এখন সেদিকেই। শুধু দেখলেই হার্ট অ্যাটাক, এমন অস্ত্র কি সত্যিই বাস্তবে আছে, নাকি এটা কেবল ভয় দেখানোর কৌশল? তবে হ্যাঁ, এমনই গুঞ্জন এবার উঠেছে ইরানকে কেন্দ্র করে। এই অবস্থায় প্রশ্ন উঠছে, ইরান কি সত্যিই এমন কোনো সুপার অস্ত্র তৈরি করছে যা যুদ্ধের নিয়মই বদলে দেবে? আর যদি তাই হয়, তাহলে বিশ্ব রাজনীতিতে এর প্রভাব কতটা ভয়ঙ্কর হতে পারে? আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের বরাতে খবর আসছে, দেখলেই শত্রুর হার্ট অ্যাটাক, এমন এক রহস্যময় অস্ত্রের ঘোষণা দিয়ে নতুন করে আলোচনা ইরান। দেশটির নৌবাহিনীর শীর্ষ কমান্ডার
রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানির এই মন্তব্য ইতোমধ্যে সোশ্যাল মিডিয়া ও আন্তর্জাতিক অঙ্গনে তুমুল বিতর্কের জন্ম দিয়েছে। কেউ বলছে এটা মনস্তাত্ত্বিক যুদ্ধ, আবার কেউ ভাবছে আসলে কি বড় কিছু ঘটে যাচ্ছে। তবে যদি সত্যিই এমন কিছু সামনে আসে, তবে আবারও বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্রের ঘুম হারামের কারণ হবে ইরান। তবে শুধু নতুন অস্ত্রই নয়, একই সঙ্গে শাহরাম ইরানি দাবি করেছেন মার্কিন রণতরী লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এমনকি সেই হামলার কারণে নাকি যুদ্ধ বিমান উড্ডয়ন পর্যন্ত বন্ধ হয়ে যায় কিছু সময়ের জন্য। এই বক্তব্য যদি সত্যি হয়, তাহলে পরিস্থিতি যে কতটা উত্তেজনাপূর্ণ তার সহজেই অনুমান করা যায়। ইরানের এই বক্তব্যকে অনেক বিশ্লেষক সরাসরি সামরিক তথ্য হিসেবে না দেখে মানসিক চাপ তৈরির অংশ হিসেবে দেখছেন। তবে হার্ট অ্যাটাক ঘটানো অস্ত্র এটি বাস্তব কোনো প্রযুক্তি নাকি রূপক অর্থে বলা সেটি পরিষ্কার নয়। আধুনিক যুদ্ধে ইলেকট্রনিক, সাইবার বা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার এখন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ফলে এমন বক্তব্যকে পুরোপুরি উড়িয়ে দেওয়াও কঠিন। এদিকে সম্প্রতি ইরানের হাতে অক্ষত অবস্থায় ধরা পড়েছে যুক্তরাষ্ট্রের 30,000 পাউন্ডের ডুমসডে বোমা। একদিকে যুক্তরাষ্ট্রের বিশাল ক্ষতি, অন্যদিকে ইরানের কাছে চলে আসছে যুক্তরাষ্ট্রের ঘুম হারাম করা নতুন অস্ত্র। তবে কি সত্যিই ইরানের থেকে আরও এক ধাপ পিছিয়ে পড়ছে যুক্তরাষ্ট্র? যদিও এই সাম্প্রতিক যুদ্ধে যুক্তরাষ্ট্র হারিয়েছে তার 45% অস্ত্র। এই অবস্থায় যেকোনো সময় মুখ থুবড়ে পড়ার অবস্থা এখন বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্রের। অন্যদিকে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ফলে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি নিরাপত্তার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি হয়েছে। বিশ্বের একটি বড় অংশের তেল সরবরাহ এই পথ দিয়ে হয়। ফলে এখানে উত্তেজনা বাড়লে তার প্রভাব বৈশ্বিক অর্থনীতিতেও পড়ে। মার্কিন বাহিনীর বিরুদ্ধে ইরানের অভিযোগ, জাহাজ জব্দ করা, নাবিকদের জিম্মি করা, এসব বিষয় পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। পাল্টাপাল্টি বক্তব্য ও শক্তি প্রদর্শনের মধ্য দিয়ে দুই পক্ষের উত্তেজনা যে ক্রমেই বাড়ছে তা স্পষ্ট। সবশেষে ইরানের কমান্ডারের বক্তব্যে যে বিষয়টি সবচেয়ে বেশি চোখ পড়ে তা হলো প্রতিশোধের প্রতিশ্রুতি। রক্তের শেষ বিন্দু পর্যন্ত লড়াই, এই ধরনের ভাষা সাধারণত সংকটকে আরও তীব্র করে তোলে। তবে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এটি কি শুধুই কথার যুদ্ধ নাকি বড় কোনো সংঘাতের পূর্বাভাস? আর ইরান কি এমন অস্ত্রই বার সামনে আনছে যা শত্রুর ঘুম হারামের কারণ হতে পারে? মধ্যপ্রাচ্য সংকটে কূটনৈতিক ও অর্থনৈতিক চাপের মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচিকে একটি নির্দিষ্ট ফ্রেমওয়ার্কের মধ্যে সীমাবদ্ধ করতে চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ইরানকে কোনোভাবেই দমাতে পারছে না যুক্তরাষ্ট্র। এর মাঝে 30 এপ্রিল ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার করা হয়েছে নতুন সুপ্রিম লিডার মোস্তফা খামেনির এক গুরুত্বপূর্ণ বার্তা। দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম বড় কোনো কৌশলগত অবস্থান। মোস্তফা স্পষ্ট করে দিয়েছেন 9 কোটি ইরানি নাগরিকের কাছে তাদের ন্যানোটেকনোলজি, বায়োটেকনোলজি, পরমাণু এবং মিসাইল শক্তি কেবল সামরিক সরঞ্জাম নয়, এটি তাদের জাতীয় সম্পদ। ইরানের পারমাণবিক সক্ষমতা সীমিত করার ইচ্ছার মাঝে মোস্তফা খামেনির এই বার্তা ট্রাম্পের আশায় এক বড় ধাক্কা। খামেনি সরাসরি বলেছেন, নিজেদের জল, স্থল আর আকাশ সীমাকে ইরান যেভাবে আগলে রাখে, পরমাণু আর মিসাইল শক্তিকে ঠিক সেভাবেই রক্ষা করা হবে। অর্থাৎ কোনো ধরনের চুক্তির দোহাই দিয়ে তেহরানের এই জাতীয় সম্পদ সীমিত করা সম্ভব নয়। তবে খামেনির বার্তার সবচেয়ে কঠোর অংশটি ছিল পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালী নিয়ে। তিনি অত্যন্ত আক্রমণাত্মক সুরে ঘোষণা দিয়েছেন, পারস্য উপসাগরে উজ্জ্বল ভবিষ্যৎ হবে আমেরিকা মুক্ত। কয়েক হাজার কিলোমিটার দূর থেকে আসা লোভী ও বিদ্বেষী শক্তির এখানে কোনো স্থান নেই। এমনকি বিদেশি সেনাদের লক্ষ্য করে তিনি এক চরম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শত্রুদের জায়গা হবে পানির তলদেশে। হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ নিয়ে বর্তমানে যে অস্থিরতা চলছে তাকেও বৈধতা দিয়েছেন নতুন সুপ্রিম লিডার। তিনি দাবি করেছেন, হরমুজ প্রণালীতে ইরান যে নতুন ব্যবস্থাপনা বা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে তা আসলে এই অঞ্চলে শান্তি ও অর্থনৈতিক সমৃদ্ধি বয়ে আনবে। এই বক্তব্যে এটাই ইঙ্গিত দেয় যে সাগরে মার্কিন নৌ অবরোধের বিপরীতে ইরান আরও কঠোর ও সুসংগঠিত পদক্ষেপ নিতে যাচ্ছে। বিশ্লেষকদের মতে মোস্তফা খামেনির এই লিখিত ঘোষণা মূলত ওয়াশিংটনের প্রতি একটি সরাসরি চ্যালেঞ্জ। তিনি ইরানকে কেবল একটি দেশ হিসেবে নয়, বরং একটি প্রযুক্তিগত ও আধ্যাত্মিক শক্তি হিসেবে উপস্থাপন করেছেন। তার মতে ইরানই হবে এই অঞ্চলের সমুদ্রপথের প্রকৃত রক্ষক, যা পশ্চিমাদের দীর্ঘদিনের আধিপত্যের পতন ঘটাবে। এদিকে 1.5 ঘন্টার ফোনালাপ, ইরান ইস্যুতে পুতিনকে যা বললেন ট্রাম্প। ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সহায়তার প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিশেষ করে ইরানের সমৃদ্ধ করা ইউরেনিয়ামের মজুত নিয়ে বিরোধ নিষ্পত্তিতে ওয়াশিংটনকে সহায়তা করতে চায় মস্কো। বুধবার 29 এপ্রিল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে 1.5 ঘন্টার মতো টেলিফোনে আলাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিস থেকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি পুতিন সহায়তা করতে চান, কিন্তু আমি বলেছি আমাকে সহায়তা করার আগে আপনার নিজের যুদ্ধ শেষ করতে হবে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি আমাকে বলেছেন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে চলা প্রক্রিয়ায় তিনি যুক্ত হতে চান, এ বিষয়ে তিনি আমাদের সহায়তা করতে পারেন। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, পুতিনের সঙ্গে টেলিফোনে তার খুবই ফলপ্রসূ আলোচনা হয়েছে। ইউক্রেন সংঘাতের একটি সমাধান দ্রুতই আসতে পারে। ক্রেমলিন জানিয়েছে, ফোনালাপে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধবিরতি নিয়ে কথা হয়েছে। ফোনালাপে পুতিন ও ট্রাম্প ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে সৃষ্ট সংঘাত নিরসনে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। ক্রেমলিনের এক কর্মকর্তা জানিয়েছেন, আগামী মাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার বার্ষিকী উপলক্ষে পুতিন ইউক্রেনে একটি অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবও দিয়েছেন। খবরটা দেখে আসলে চমকে ওঠার মতো। পাকিস্তানের সাথে যুক্তরাষ্ট্রের দহরমহর এবং মধ্যস্থতাকারী দেশ হিসেবে এখন পাকিস্তান কাজ করছে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যাতে একটা সমঝোতা করানো যায়। এই অবস্থার মধ্যে ইরানকে বাণিজ্যের জন্য করিডোর দিয়েছে
পাকিস্তান তাও 6টি স্থানে সীমান্ত করিডোর দিয়েছে, সেখান থেকে যাতে তৃতীয় কোনো দেশের সাথে ইরান বাণিজ্য করতে পারে। খবরে বলা হচ্ছে ইরানের জন্য একটি বাণিজ্যিক করিডোর খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে তাদের সাথে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান। বিবিসির খবরটা বলছি। ফলে ইরান এখন পণ্য আমদানি রপ্তানির জন্য পাকিস্তানের করাচি এবং গোয়েদার বন্দর ব্যবহার করতে পারবে। পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয়ের ট্রানজিট অফ গুডস থ্রু টেরিটরি অফ পাকিস্তান অর্ডার 2026-এর আওতায় ইরানি পণ্যের জন্য 6টা রুট বা করিডোর খোলা হয়েছে। 6টা রুট বা করিডোর খোলা হয়েছে, চিন্তা করেন। এই করিডোরগুলোর মাধ্যমে ইরান এখন পাকিস্তানের বন্দর ব্যবহার করে তৃতীয় কোনো দেশে পণ্য রপ্তানি করতে পারবে, একই সঙ্গে অন্য কোনো দেশ থেকে পণ্য পাকিস্তানের ভিতর দিয়ে ইরান আনতে পারবে। তার মানে বোঝেন, যেখানে বাণিজ্য অবরোধ করার জন্য নৌ অবরোধ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, যে হরমুজ প্রণালী দিয়ে যাতে ইরান কোনো বাণিজ্য করতে না পারে, সেখানে যেহেতু প্রায় বলা হচ্ছে 700 কিলোমিটার, দুইটা দেশের মধ্যে 700 কিলোমিটার সীমান্ত আছে, দুইটা দেশের মধ্যে বিশাল সীমান্ত, তো সেই সীমান্তের 6টা করিডোর ওপেন করা হয়েছে, সো দ্যাট যাতে তৃতীয় কোনো দেশ থেকে পাকিস্তান হয়ে ওই করিডোর দিয়ে পণ্য ঢুকতে পারে ইরানে, এবং ইরানও ওই করিডোর দিয়ে তৃতীয় কোনো দেশে পণ্য পাঠাতে পারে। এটা একটা বিশাল সাহসের কাজ, এবং যুক্তরাষ্ট্রের জন্য বিষয়টা খুব অস্বস্তিকর হলো যুক্তরাষ্ট্র এখন আর এই অবস্থায় পাকিস্তানকে চটাতে চাইবে না, কারণ পাকিস্তান ভালো করেই জানে যে যুক্তরাষ্ট্র অনেকটা বেকায়দায় আছে। বেকায়দা হলো এই যে যুক্তরাষ্ট্র আর যুদ্ধ চালাতে চায় না ইরানের সাথে, কিন্তু ইরানের সঙ্গে আলোচনার মাধ্যমে একটা চুক্তিতে উপনীত হয়ে যুক্তরাষ্ট্র এটাকে বিজয় হিসেবে চিহ্নিত করে বের হয়ে আসতে চায়। তো বের হয়ে আসতে গেলে এখন পাকিস্তানকে লাগে। ইরান আরব বিশ্বের কোনো দেশের সাথে সমঝোতা যাবে না। 3টা দেশের সাথে তার নেগোসিয়েশন, একটা হচ্ছে মিশর, আর একটা হচ্ছে তুরস্ক, পাকিস্তান। এই 3টা দেশের মধ্যে পাকিস্তানের উপর নির্ভর করে বেশি ইরান, বিশ্বাস করে, এবং যুক্তরাষ্ট্রেরও একটা নির্ভরশীলতা হচ্ছে পাকিস্তান। সুতরাং পাকিস্তান হয়তো এই সুযোগটা নিয়ে তারা তাদের আইন অনুযায়ী তারা করিডোর দিয়েছে ইরানের সঙ্গে তো তাদের বাণিজ্যিক সম্পর্ক আছেই, ফলে এখন করিডোর দিয়ে একটা সাহসী পদক্ষেপ নিয়েছে। এটা হয়তো পাকিস্তান যদি কখনো বেকায়দায় পড়ে তাহলে কিন্তু যুক্তরাষ্ট্র পাকিস্তানকে এই ব্যাপারে ছাড় দেবে না। দর্শক, যে পাকিস্তান একদিকে আমেরিকার মিত্র, সেই পাকিস্তানি আবার অবরুদ্ধ ইরানের জন্য খুলে দিল করাচি আর গোয়াদারের দরজা। প্রশ্ন হলো, এটা কি শুধু মানবিক সাহায্য, নাকি দক্ষিণ এশিয়ার দাবার বোর্ডে নতুন কোনো চাল? রাজনীতিতে শত্রুও কখনো বন্ধু হয়, আবার বন্ধুও মাঝে মধ্যে এমন আচরণ করে যে মনে হয় শত্রুতারই রিহার্সেল চলছে। পাকিস্তানের সাম্প্রতিক সিদ্ধান্তটি ঠিক সেই গোত্রের। একদিকে আমেরিকার নিষেধাজ্ঞা, ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধাবস্থা, হরমুজ প্রণালীতে উত্তেজনা, অন্যদিকে পাকিস্তান ঘোষণা দিল, আসুন জনাব, আমাদের করাচি আর গোয়াদার বন্দর ব্যবহার করুন। শুনলে মনে হয় যেন মহল্লার মুদি দোকানদার খাতায় চাল ডাল লিখে দিয়ে বলছে টাকা পরে দিন, কিন্তু ভেতরের হিসাব নিকাশ মোটেও এত সরল নয়। ইরানের জন্য পাকিস্তান মোট 6টি ট্রেড করিডোর খুলে দিয়েছে। এর মানে ইরান চাইলে পাকিস্তানের ভেতর দিয়ে তৃতীয় দেশে পণ্য পাঠাতে পারবে, আবার বাইরে থেকে কেনা পণ্য পাকিস্তানের বন্দর দিয়ে ইরানে নিতে পারবে। পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয় এই ব্যবস্থাকে নাম দিয়েছে ট্রানজিট অফ গুডস থ্রু টেরিটরি অফ পাকিস্তান অর্ডার 2026। নাম শুনলে মনে হতে পারে কোনো সরকারি ফাইলের ধুলো জমা অধ্যায়, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে পুরো অঞ্চলের ভূ রাজনীতি। সাধারণত ল্যান্ডলক দেশগুলো এই ধরনের সুবিধা নেয়। আফগানিস্তান বহু বছর ধরে পাকিস্তানের বন্দর ব্যবহার করছে, কিন্তু ইরানের নিজেরই বন্দর আছে, তাহলে পাকিস্তানের দরজায় কড়া নাড়তে হলো কেন? কারণ যুদ্ধ আর অবরোধ মানুষের ভূগোল বদলে দেয়। হরমুজ প্রণালীতে উত্তেজনা বাড়ার পর ইরানের বন্দরগুলো কার্যত অচল হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এমনভাবে বসেছে যে জাহাজ মালিকেরা পর্যন্ত ভয় পাচ্ছে, তাই নিজের বন্দর সম্পদ থাকতেও ব্যবহারের এখতিয়ার হারিয়েছে ইরান। ঠিক এমন এক পরিস্থিতিতে পাকিস্তান বলল, ঠিক আছে, আমার রাস্তা ব্যবহার করো। এতে প্রাথমিকভাবে খুশি সকলেই, কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের ছাত্ররা জানেন আন্তর্জাতিক রাজনীতিতে বিনা স্বার্থে কেউ কাউকে এক গ্লাস পানিও দেয় না। পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল স্পষ্ট বলেছেন, এই উদ্যোগ পাকিস্তানকে আঞ্চলিক লজিস্টিক্স হাব বানাবে, অর্থাৎ ইসলামাবাদ শুধু প্রতিবেশীর উপকার করছে না, নিজের দোকানের সাইনবোর্ডও বড় করছে। করাচি ও গোয়াদারকে তারা মধ্য এশিয়া, ইরান, চীন সবকিছুর সংযোগস্থল বানাতে চায়। ব্যবসার ভাষায় যাকে বলে লোকেশন অ্যাডভান্টেজ, পাকিস্তান সেটাকেই নগদ টাকায় রূপ দিতে চাইছে। এখানে সবচেয়ে মজার বিষয় হলো গোয়াদার বন্দর। বহু বছর ধরে চীনের অর্থে তৈরি হওয়া এই বন্দরকে পাকিস্তান গেম চেঞ্জার বলছে, কিন্তু বাস্তবে সেটি অনেকটা গ্রামের সেই বিশাল মার্কেটের মতো ছিল, যেখানে দোকান আছে কিন্তু ক্রেতা কম। এখন ইরানের ট্রানজিট চালু হলে গোয়াদারে আবার প্রাণ ফিরবে, করাচি বন্দরেও কার্গো বাড়বে। যুদ্ধের সময় হরমুজের জাহাজ আটকে গেলে বহু জাহাজ পাকিস্তানের বন্দরে নোঙর করেছিল। তখন থেকেই পাকিস্তান বুঝে গেছে সংকট ও ব্যবসার সুযোগ। পাকিস্তান যে 6টি রুট খুলেছে সেগুলো শুধু রাস্তা নয়, এক একটি ভূরাজনৈতিক করিডোর। গাবুত গোয়াদার, তাফতান করাচি, তাফতান গোয়াদার, এই পথগুলো এখন কাগজে কলমে ট্রাক চলাচলের রাস্তা হলেও বাস্তবে এগুলো মধ্য এশিয়া পর্যন্ত বিস্তৃত নতুন বাণিজ্য মানচিত্রের অংশ। প্রথম চালান ইতিমধ্যেই উজবেকিস্তানের তাশখন্দে পৌঁছে গেছে, অর্থাৎ পাকিস্তান শুধু ইরানকে সাহায্য করছে না, নিজের জন্য নতুন বাজারের দরজাও খুলছে। এখন প্রশ্ন আসে, আমেরিকা কি চুপ বসে থাকবে? কারণ ইরানের উপর মার্কিন নিষেধাজ্ঞা তো নতুন কিছু নয়। ওয়াশিংটনের নীতি হলো, তুমি যদি তেহরানের সঙ্গে বেশি মাখামাখি করো তাহলে তোমার পকেটও শুকিয়ে যেতে পারে। কিন্তু পাকিস্তান এখানে খুব চালাকির সঙ্গে শব্দ বেছে নিয়েছে। তারা বলছে, আমরা তো বাণিজ্য করছি না, শুধু ট্রানজিট দিচ্ছি, অর্থাৎ রাস্তা ভাড়া দেওয়া আর পণ্য বেচা কেনা এক জিনিস নয়।
পাকিস্তানের সাবেক বাণিজ্যমন্ত্রী ডক্টর জুবায়ের খানও একই কথা বলেছেন। তার মতে ইরান এখন কার্যত স্থলবেষ্টিত দেশের মতো অবস্থায় আছে, তাই জাতিসংঘের সমুদ্র আইন অনুযায়ী ট্রানজিট সুবিধা দেওয়া কোনো অপরাধ নয়। কথাটা আইনগতভাবে ঠিকও বটে, কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে আইন অনেকটা ক্রিকেটের আম্পায়ারের মতো, ক্ষমতাবান দলের দিকে একটু বেশি ঝুঁকে থাকে। অর্থনৈতিক বিশ্লেষক ডক্টর আবিদ সুলেহি মনে করেন, পাকিস্তান নিশ্চয়ই যুক্তরাষ্ট্রকে জানিয়েই এই সিদ্ধান্ত নিয়েছে, কারণ ওয়াশিংটনকে না জানিয়ে ইসলামাবাদ এত বড় পদক্ষেপ নেবে এটা বিশ্বাস করা কঠিন। পাকিস্তানের ইতিহাসও কিন্তু তাই বলে, দেশটি একদিকে চীনের বন্ধু, অন্যদিকে আমেরিকার সামরিক অংশীদার, আবার সৌদি আরবের কাছ থেকেও অর্থ নেয়। অর্থাৎ তারা এমন এক কূটনৈতিক দড়ির উপরে হাঁটে যেখানে পড়ে গেলে নিচে কাটা। তবে পাকিস্তানের জন্য এই সিদ্ধান্ত শুধু অর্থনীতি নয়, নিরাপত্তার সঙ্গেও জড়িত। এতদিন মধ্য এশিয়ায় যাওয়ার জন্য পাকিস্তানের প্রধান ভরসা ছিল আফগানিস্তান, কিন্তু তালেবান সরকারের সঙ্গে উত্তেজনা, সীমান্ত সংঘর্ষ, নিরাপত্তা সংকট সব মিলিয়ে সেই রাস্তা এখন অনেকটাই অনিশ্চিত। গত বছরের উত্তেজনার পর সীমান্ত কার্যক্রম প্রায় বন্ধ, ফলে পাকিস্তান নতুন পথ খুঁজছিল, ইরান সেই বিকল্প হয়ে উঠছে। ডক্টর আবিদ সুলেহি তাই বলেছেন, ইরানের জন্য ট্রানজিট খুলে পাকিস্তান এক ঢিলে দুই পাখি মারছে। একদিকে সংকটে থাকা প্রতিবেশীর পাশে দাঁড়াচ্ছে, অন্যদিকে আফগানিস্তানের বিকল্প বাণিজ্য রুটও তৈরি করছে। কথাটা শুনে মনে পড়ে পুরনো প্রবাদ, এক হাতে তসবিহ আর এক হাতে ব্যবসার খাতা। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হলো ব্যাংকিং। ইরানের উপর নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থা প্রায় অচল। পাকিস্তান আগে থেকেই লেটার অফ ক্রেডিটের শর্ত শিথিল করেছে, অর্থাৎ ধীরে ধীরে এমন এক ব্যবস্থা তৈরি হচ্ছে যাতে নিষেধাজ্ঞার ফাঁক গলে অন্তত প্রয়োজনীয় পণ্য চলাচল করতে পারে, বিশেষ করে ওষুধ এবং খাদ্যের মতো জিনিস। সিনিয়র সাংবাদিক মুশতাক ঘুমান বলছেন, যুদ্ধের কারণে ইরানের নিত্য প্রয়োজনীয় পণ্যের ঘাটতি তৈরি হয়েছে, ফলে পাকিস্তানের মাধ্যমে মূলত সেসব পণ্যই যাবে যেগুলো নিষেধাজ্ঞার আওতায় পড়ে না। তবে আন্তর্জাতিক রাজনীতিতে মানবিক পণ্য আর কৌশলগত পণ্যর সীমারেখা অনেক সময় ঝাপসা হয়ে যায়। আজ ওষুধ যাচ্ছে, কাল হয়তো শিল্পযন্ত্র যাবে, পরশু অন্য কিছু। তাই এই করিডোর ভবিষ্যতে কত বড় ভূরাজনৈতিক ইস্যু হবে তা এখনই বলা কঠিন। ইরানও কিন্তু একে নিছক ট্রাক চলাচলের বিষয় হিসেবে দেখছে না, তাদের জন্য এটি জীবনরেখা। কারণ হরমুজ প্রণালী যদি দীর্ঘ সময় অচল থাকে, তাহলে তেহরানের অর্থনীতি আরও বিপদে পড়বে। সেই অবস্থায় পাকিস্তানের বন্দর ব্যবহার মানে শ্বাস নেওয়ার জন্য নতুন জানালা পাওয়া। আর পাকিস্তানের জন্য তাদের স্বপ্ন আরও বড়, তারা চায় দক্ষিণ এশিয়া, মধ্য এশিয়া, চীন ও মধ্যপ্রাচ্যের সংযোগ কেন্দ্র হতে। একসময় যে দেশকে সবাই শুধু নিরাপত্তা সংকট, জঙ্গিবাদ আর রাজনৈতিক অস্থিরতার খবরই চিনত, সেই দেশ এখন নিজেকে ট্রানজিট সুপার হাব হিসেবে বিক্রি করতে চাইছে। অনেকটা সেই ছাত্রের মতো যে পরীক্ষায় বারবার ফেল করার পর হঠাৎ বলে উঠেছে, এবার আমি ফার্স্ট হব। কিন্তু বাস্তবতা কঠিন। পাকিস্তানের ভেতরেই নিরাপত্তার সমস্যা আছে। বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদী হামলা প্রায় নিয়মিত, গোয়াদরকে ঘিরে চীনা প্রকল্প হামলার শিকার হয়েছে। ফলে করিডোর চালু করা যত সহজ, সেটিকে নিরাপদ রাখা তত সহজ নয়। তারপরও পাকিস্তান ঝুঁকি নিচ্ছে, কারণ তারা বুঝেছে এই অঞ্চলে এখন যে দেশ রাস্তা নিয়ন্ত্রণ করবে, ভবিষ্যতে বাণিজ্যের ভাষাও সেই দেশই লিখবে। চীন যেমন বেল্ট অ্যান্ড রোড দিয়ে রাস্তার রাজনীতি করছে, পাকিস্তানও এখন নিজের ভূগোলকে নগদে ভাঙতে চাইছে। শেষ পর্যন্ত প্রশ্নটা থেকে যায়, পাকিস্তান কি সত্যি ইরানের বন্ধু হয়ে উঠছে, নাকি এটি নিছক কৌশল? সম্ভবত দুটোই। আন্তর্জাতিক রাজনীতিতে বন্ধুত্ব অনেকটা হোটেলের চায়ের মতো, কাপ গরম থাকলে সবাই পাশে বসে, ঠান্ডা হয়ে গেলে ওয়েটারও আর খোঁজ নেয় না। পাকিস্তান আজ ইরানের পাশে দাঁড়িয়েছে, কারণ এতে তার নিজেরও লাভ আছে, আর ইরানও পাকিস্তানের দিকে হাত বাড়িয়েছে, কারণ এই মুহূর্তে দরকারই তাকে বাধ্য করেছে। তবে একটা কথা নিশ্চিত, এই ট্রেড করিডোর শুধু কয়েকটি ট্রাকের রাস্তা নয়, এটি দক্ষিণ এশিয়া এবং মধ্যপ্রাচ্যের নতুন শক্তির খেলা, যেখানে বন্দরের চেয়ে বড় বিষয় হলো প্রভাব, আর রাস্তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো নিয়ন্ত্রণ। আর সেই খেলায় পাকিস্তান এবার বলতে চাইছে, আমিও মাঠে আছি কিন্তু।